এবার এআই ব্যবহারে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, আতঙ্কে পশ্চিমারা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজা দখলের পর মালিকানা নেবে যুক্তরাষ্ট্র, অঙ্গীকার ট্রাম্পের। গাজার মালিকানা নিয়ে ট্রাম্পের প্রস্তাব অযৌক্তিক, সতর্ক বার্তা হামাসের। এদিকে মার্কিন পণ্যে চীনের পাল্টা কর আজ থেকে কার্যকর। আরো জানিয়ে দিব, ইউক্রেনে রাতভর ড্রোন হামলায় কিয়েভে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে একদিনে ইউক্রেনের 140 জন সেনা নিহত। এবার মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরায়েল, দাবি ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রীর। এবং সর্বশেষ জানিয়ে দিব, এদিকে গাজার জনগণকে চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই হুঁশিয়ারি এরদোগানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার এআই ব্যবহারে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, আতঙ্কে পশ্চিমারা। 1000 কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান, লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এ ঘোষণা দেন, খবর মেহের নিউজ এজেন্সির। আলী রেজা তাংসিরি জানিয়েছেন, ইরান 1000 কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে। এর নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে। অপারেশন ভালফজর 8 এর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তাংসিরি ইরানের নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির উপর জোর দেন এবং দেশের আঞ্চলিক জলসীমার উপর যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিপক্ষকে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের জলসীমার বিদেশি কোনো শক্তি যেন না প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার জন্য ইরানের নৌবাহিনী এবং আইআরজিসি বাহিনী একসঙ্গে দাঁড়িয়ে আছে। ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে তাংসিরি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে। এদিকে গাজা দখলের পর মালিকানা নেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অঙ্গীকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি গাজা উপত্যকা কিনতে এবং এর মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধবিধ্বস্ত গাজার কিছু অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে পুনর্গঠনের জন্য অনুমতি দেবেন, খবর রয়টার্সের। ট্রাম্প বলেছেন, আমি গাজা কিনতে এবং মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটি পুনর্নির্মাণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে গাজার কিছু অংশ আমরা দিতে পারি। আমাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে অন্যরা এটি করতে পারে। তবে আমরা এটির মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া হামাস যেন কোনোভাবেই গাজাতে ফিরতে না পারে তা নিশ্চিত করার কথা বলেছেন ট্রাম্প। রোববার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব কথা বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গাজা এখন ধ্বংসস্তূপ, এর বাকি অংশ ভেঙে ফেলা হবে। তবে ট্রাম্পের এসব মন্তব্যের কড়া সমালোচনা করেছেন হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ইজাত এল রাশক। গাজার মালিকানা নিয়ে ট্রাম্পের প্রস্তাব অযৌক্তিক, সতর্ক বার্তা হামাসের। গাজা দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নিয়ন্ত্রণ নেওয়ার ন্যাক্কারজনক পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করার পর এমন কথা বলে হামাস, খবর আল জাজিরার। স্থানীয় সময় রোববার নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের গাজা দখলের প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজা উপত্যকা কিনে নিয়ে এর মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। গাজাকে একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত উল্লেখ করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও এর পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে। নিউ অরলিন্সের সুপার বোলে যোগদানের পথে ট্রাম্প বলেন, এটি পুনর্নির্মাণের ক্ষেত্রে কিছু অংশ নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও দায়িত্ব দিতে পারি। আমাদের পৃষ্ঠপোষকতায় অন্যরাও এটি করতে পারে। হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা এটির মালিকানা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গাজার ক্ষমতাসীন হামাস ট্রাম্পের সর্বশেষ এই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেছে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজাদ আল রিশেক টেলিগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে বলেন, গাজা এমন কোনো সম্পত্তি নয় যা কেনাবেচা করা যায় এবং এটি আমাদের ফিলিস্তিনের ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ। এদিকে মার্কিন পণ্যে চীনের পাল্টা কর আজ থেকে কার্যকর। বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ জোরদার হওয়া এবং আরো কিছু দেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর চীনের আরোপ করা আমদানি করা আজ সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। চীনের আরোপ করা আমদানি কর আজ সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। সব ধরনের চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্র 10% কর আরোপের পর গত 4 ফেব্রুয়ারি বেইজিং এ ঘোষণা দিয়েছিল। রোববার ট্রাম্প বলেছেন তিনি যুক্তরাষ্ট্রে সব স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপ করবেন। এ বিষয়ে আজ সোমবার পূর্ণ ঘোষণা আসতে পারে। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন তিনি আরো কিছু দেশের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। তবে কোন কোন দেশ এক্ষেত্রে তার টার্গেট হবে তা সুনির্দিষ্ট করে তিনি বলেননি। চীন সর্বশেষ কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপর 15% আমদানি কর সহ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করেছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং বড় ইঞ্জিনের গাড়ির উপর 10% শুল্ক আরোপ করা হয়েছিল। এবার ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় কিয়েভে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইউক্রেনের রাতভর চালানো রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে এক নারী আহত হন এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাতব্যাপী এই হামলা চলে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে রাতভর রাশিয়ার ছোড়া 83টি ড্রোনের মধ্যে 61টি গুলি করে নামানো হয়েছে এবং আরো 22টি সম্ভবত ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবহার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রাম বার্তায় জানান, কিয়েভে একটি অনাবাসিক ভবনে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় 38 বছর বয়সী এক নারী আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমি অঞ্চলের গভর্নর ইহোর কালচেঙ্কো টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান। এছাড়া এই হামলায় 5টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন গভর্নর কালচেঙ্কো। এদিকে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে একদিনে ইউক্রেনের 140 জন সেনা নিহত। রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউক্রেনে একদিনে 140 জন সৈন্য নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস নিউজ বলছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ব্যাটল গ্রুপ ইস্ট অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যুদ্ধযান এবং 140 জনের বেশি সৈন্য হারিয়েছে। রুশ মন্ত্রণালয়ের মতে ব্যাটল গ্রুপ ইস্টের ইউনিটগুলো ফ্রন্টলাইনের পরিস্থিতি উন্নত করেছে এবং দনেতস্ক পিপলস রিপাবলিকের নেবোসিওলোকা, বার্লাটস্কয়, নবোপোল, নবোসেরেতোভাতেয় এবং জাপোরিজিয়ে অঞ্চলের গুলিয়াই পোলের কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর 3টি যান্ত্রিক ট্যাঙ্ক ব্রিগেড এবং 3টি প্রতিরক্ষা ব্রিগেডের ক্ষয়ক্ষতি সাধন করেছে। একই সময়ে ব্যাটল গ্রুপ নর্থ দিনিপ্রো অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনী 95 জন সৈন্য, 2টি গোলাবারুদ ডিপো এবং 3টি ইলেকট্রনিক যুদ্ধকেন্দ্র হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র তাস নিউজের। এবার মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরায়েল, দাবি সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রীর। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন। ইসরায়েলের কঠোর ডানপন্থী এই রাজনীতিবিদ বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে। খবর আনাদুলু এজেন্সির এক সাক্ষাৎকারে বেন গভির গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেছেন। তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে আমরা এখনো এটি উপলব্ধি করতে পেরেছি কিনা। আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম।
কারণ এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত। মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন গভির বলেন, আপনি শুধুমাত্র বহিরাগত চাপের উপর ভিত্তি করে রাষ্ট্র শাসন করতে পারবেন না। গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত হয়নি ইসরায়েলের, কারণ এটি হামাসকে উপকৃত করে। তিনি বলেন, স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য আমাদের একটি উদ্যোগ চালু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে আমাদের নষ্ট করার সময় নেই। যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না। এদিকে গাজার জনগণকে চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই হুঁশিয়ারি এরদোগানের। হাজার হাজার বছর ধরে বিদ্যমান গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মালয়েশিয়ায় যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান বলেন, গাজার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। হাজার হাজার বছর ধরে বিদ্যমান গাজার জনগণকে কোন শক্তি তাদের চিরন্তন আবাসভূমি থেকে বের করে দিতে পারবে না। সরিয়ে দেওয়ার ক্ষমতাও কারণেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এরদোগান বলেন, ইহুদিবাদী সরকারের চাপে গাজা নিয়ে মার্কিন প্রশাসনের প্রস্তাব আলোচনারও যোগ্য নয়। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান বন্দি বিনিময়ে প্রতিশ্রুতি পূরণের জন্য হামাসের প্রশংসাও করেন এরদোগান। সিরিয়ার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সিরিয়ার বিভিন্ন স্থানে গণকবর উন্মোচিত হওয়ায় আসাদ সরকারের রক্তাক্ত চেহারা উন্মোচিত হচ্ছে, তবে দেশটি শিগগিরই শান্তি খুঁজে পাবে বলে আশা তার। সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কোনো স্থান নেই উল্লেখ করে এরদোগান বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল সারা এসব গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করবেন।